হ্যালো। তো দেখো আমরা সেমিস্টার ওয়ানের জন্য প্রথমে ভেক্টর চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম এবং ভেক্টরের অলরেডি আমরা 3টে ক্লাস করে ফেলেছি। আজকে এটা চতুর্থ ক্লাস। প্রথম যে 3টে ক্লাস রয়েছে সেখানে ভেক্টরের এডিশন এবং সাবট্রাকশন এবং তার করেসপন্ডিং সমস্ত নিউমারিক্যালস, তোমাদের ছায়ার বইতে যে নিউমারিক্যালসগুলো ছিল ইন দ্য ফর্ম অফ এমসিকিউ, সেগুলো সব আমি সলভ করে দিয়েছি। তো তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা প্লেলিস্টে চলে যাবে। ওকে, প্লেলিস্টে গেলে দেখবে সেমিস্টার ওয়ান ক্লাস 11 ফিজিক্স বলে একটা আলাদা প্লেলিস্ট করা রয়েছে, সেখানে কিন্তু পরপর ভিডিও আমি দিয়ে যাচ্ছি। আমরা প্রথমে এই ভেক্টর চ্যাপ্টারটা স্টার্ট করেছি, তারপর আমরা 1 ডাইমেনশনাল মোশন পড়বো, তারপর 2 ডাইমেনশনাল মোশন পড়বো, তারপর আমরা পরপর নিউটনস ল থেকে স্টার্ট করব। ওকে, তো এই যে ইউনিট টুটা স্পেশালি যেটা কাইনামেটিক্স আমরা বলে থাকি, এটা কিন্তু খুব একটু ডিফিকাল্ট। আগে ভেক্টর না পড়লে তোমরা বুঝতে পারবে না, তাই জন্য আমি ভেক্টরটা প্রথমে ডিসকাস করছি। ওকে, তো দেখো এর আগের ক্লাসে আমরা কি পড়েছি, যে দুটো ভেক্টরকে যোগ করে কি করে একটা ভেক্টর পাওয়া যায়। তো সাপোজ মনে করো আমাদের কাছে দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি। ভালো করে বোঝো, একটা ভেক্টর মনে করো এ আর একটা ভেক্টর মনে করো বি। এ এবং বি কে যদি আমরা যোগ করি, তার ফলে আমরা মনে করো একটা ভেক্টর পাচ্ছি আর। এই আরটাকে আমরা কি বলেছি, লব্ধি ভেক্টর। তো এ এবং বি যোগ করে আমরা লব্ধি ভেক্টর আর পেয়েছি। আজকে আমরা উল্টো করব, আর কে ভেঙে এ এবং বি করব। আর কে ভেঙে আমরা কি করব, আর কে ভেঙে এ এবং বি, এটা আমরা পাওয়ার চেষ্টা করব। এইটা হচ্ছে যে উপাংশে বিভাজন। কিন্তু সমস্যা হচ্ছে যে এ এবং বি কে যোগ করে ডেফিনেটলি আমরা আর পাবো, কিন্তু আর কে ভাঙলে যে সবসময় এ বি পাবো সেটা কোনো কিন্তু গ্যারান্টি নেই, মানে সেটা ফিক্সড নয়। আর কে ভেঙে আমরা 3টে ভেক্টরও পেতে পারি, মানে দুটো ভেক্টরের যোগ করলে একটা ভেক্টর পাওয়া যাবে, কিন্তু একটাকে ভেঙে যে দুটোই পাওয়া যাবে তার কোনো মানে নেই। একটা সিম্পল রিয়েলিস্টিক এক্সাম্পল যদি আমি বলি, যে মনে করো একটা লাঠিকে যদি আমরা ভাঙি, তাতে তাতে করে কিন্তু দুটো তিনটে সেটাকে ভেঙে পাওয়া যেতে পারে, কিন্তু দুটো দুটো টুকরোকে যদি যোগ করি আমরা সবসময় একটাই পাবো, কিন্তু একটাকে ভাঙলে যে দুটোই টুকরো পাবো তার কোনো মানে নেই, তিনটে চারটেও পেতে পারি। তো ওই জন্যে আমরা এটাকে একদম এক্স্যাক্টলি অপোজিট প্রসেস বলবো না, প্রসেসটা উল্টো প্রসেস, কিন্তু একদম এক্স্যাক্টলি উল্টো নয়, মানে এক্স্যাক্টলি এরকম নয় যে এ বি কে যোগ করলে আর পাওয়া যাচ্ছে তাহলে আর কে ভেঙে এ বি পাওয়া যাবে। কি বলছি বোঝা যাচ্ছে বিষয়টা? তার মানে আমরা হতে পারে যে এ এবং বি কে ভেঙে আর যোগ করে আর পেয়েছি, কিন্তু আর কে হয়তো ভেঙে আমরা পাচ্ছি মনে করো 3টে ভেক্টর পেয়ে গেলাম, সাপোজ পি প্লাস কিউ প্লাস আর, হতেই পারে। কিন্তু অবশ্যই পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু এ প্লাস বি হবে, মানে নেসেসারি নয় যে যে দুটোকে যোগ করে আমি লব্ধি পাবো, লব্ধিটাকে ভাঙলে সেই দুটোই পাবো, অন্যও পেতে পারি, অবশ্যই তার সঙ্গে সমান হবে। বোঝা যাচ্ছে বিষয়টা? তাহলে দেখো এখন এই যে একটাকে ভেঙে যে আলাদা আলাদা ভেক্টরগুলো পাচ্ছি, এগুলোকে এই ভেক্টরটার উপাংশ বলা হয়। এই যে আমি বললাম যে আর কে ভেঙে, সরি এটা আর লিখে দিয়েছি, এটা পি কিউ এস লিখে দিই, এস। ওকে, না দুটোর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তো আর কে ভেঙে যেমন আমরা পি কিউ এস পেলাম, তেমনি পি কিউ এস কে যোগ করে আর পাবো। এখন আর কে ভেঙে যে পি কিউ এস পাচ্ছি, এইগুলোকে একটা একটা কি বলা হচ্ছে, উপাংশ বলা হচ্ছে। এগুলোকে কি বলা হচ্ছে, উপাংশ, আর এর উপাংশ এগুলোকে একটা, বা কম্পোনেন্ট ইংরেজিতে বলা হয়। এগুলো হচ্ছে আর এর একটা একটা কম্পোনেন্ট। আশা করি বিষয়টা বুঝেছো। এবারে দেখো এই যে কম্পোনেন্টগুলো আমরা বলছি, এই কম্পোনেন্টগুলো কীভাবে থাকবে। মনে করো আমার কাছে একটা ভেক্টর রয়েছে আর, সাপোজ। তো এইটা একটা আর ভেক্টর রয়েছে। তো আর ভেক্টরটাকে ভেঙে আমি যে দুটো কম্পোনেন্ট করছি, আমাকে দুটো কম্পোনেন্ট আমি ভাঙতে চাইছি। আর ভেক্টরটাকে ভেঙে যে দুটো কম্পোনেন্ট আমি পেতে চাইছি, সেই দুটো কম্পোনেন্ট কীভাবে থাকবে। হতে পারে আর কে ভেঙে যে দুটো কম্পোনেন্ট পাচ্ছি, একটা এইভাবে রাখলাম একটা এইভাবে রাখলাম। তো এই দুটো কম্পোনেন্ট কী হয়ে গেল, দেখো পরস্পরের সঙ্গে লম্ব হয়ে গেল, তখন এটাকে বলা হবে লম্ব উপাংশ বিভাজন। তার মানে কোনো একটা ভেক্টরকে ভেঙে যে দুটো ভেক্টর পাচ্ছি, যে দুটো অংশ পাচ্ছি, সেই দুটো অংশ যদি পরস্পরের সঙ্গে লম্ব হয়, তাহলে তাকে কি বলা হবে, লম্ব উপাংশে বিভাজন। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে পারপেন্ডিকুলার রেজলিউশন বা লম্ব উপাংশে বিভাজন। তাহলে মনে করো আমরা যে কোনো একটা ভেক্টর নিলাম, সাপোজ মনে করো আর ভেক্টর বলছি, সাপোজ এটা মনে করো আর ভেক্টর। তো এই আর ভেক্টরকে আমরা ভেঙে দুটো অংশ করতে চাইছি যারা পরস্পরের সঙ্গে লম্ব। তাহলে সবচাইতে বেস্ট উপায় কি হবে বলো, সবচাইতে বেস্ট উপায় হবে যদি এক্স এবং ওয়াই অক্ষ বরাবর এটাকে করা হয়। সবচেয়ে বেস্ট হবে যদি এক্স এবং ওয়াই অক্ষ বরাবর করা হয়, কারণ এক্স এবং ওয়াই অক্ষ কী হয়, পরস্পরের সঙ্গে লম্ব। তাহলে এইদিকে যদি আমি এক্স অক্ষ বলি এবং এইদিকে যদি আমি ওয়াই অক্ষ বলি, তাহলে আর কে এই এক্স এবং ওয়াই বরাবর আমরা বিভাজন করব। ওকে, এক্স এবং ওয়াই বরাবর বিভাজন করব। তাহলে সাপোজ এই দিকটা হচ্ছে যে এক্স এক্সিস, এদিকটা ওয়াই এক্সিস, এবং আমরা মনে করছি যে আর ভেক্টর হচ্ছে যে এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে রয়েছে এবং ওয়াই অক্ষের সঙ্গে সাপোজ বিটা কোণ করে রয়েছে, এবং এখানে অবশ্যই আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে পরস্পরের সঙ্গে, তাহলে বোঝাচ্ছে যে এরা পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে রয়েছে দুটো উপাংশ, মানে এটা লম্ব উপাংশে বিভাজন, এটা কন্ডিশন। এখন দেখো যদি আমরা বলি আর এর কতটা অংশ এক্স এর উপরে রয়েছে,
তাহলে এইটাকে আমরা এখান থেকে যদি লম্ব টানি, ভেবে দেখো লম্ব টানি, তাহলে আর এর কতটা অংশ এখানে রয়েছে সেটা পাওয়া যাবে। তাহলে আর এর এইটুকু অংশ এক্স অক্ষের উপরে রয়েছে, তো সেইটাকে আমরা আর এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি। সিমিলারলি যদি এই ওয়াই অক্ষের উপরে লম্ব টানি, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা অংশ ওয়াই অক্ষের উপরে রয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারবো যে কতটা অংশ ওয়াই অক্ষের উপরে রয়েছে। তো এইটা হচ্ছে যে আর ওয়াই। ওকে, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ আর ওয়াই। উপাংশের মানটা আমরা শুধু লিখছি, দেখো আর এক্স এটা ভেক্টর দিইনি, শুধু মানটা লিখছি। ওকে, তাহলে এটা আর ওয়াই, তাহলে এই দিকটাও হয়ে যাবে আর ওয়াই। তাহলে উপাংশের মানটা লিখছি শুধুমাত্র। তাহলে আমরা আর ওয়াই এবং আর এক্সটা নির্ণয় করব। তাহলে দেখো কি করে নির্ণয় করা যাবে, এটা একটা সমকোণী ত্রিভুজ, বুঝতে পারছো। তাহলে সমকোণী ত্রিভুজের দেখো অতিভুজের মান হচ্ছে যে আর, এটা তো আর ভেক্টরটা, তাহলে আর ভেক্টরের মান তো আরই হবে। তাহলে অতিভুজের মান হচ্ছে যে আর। তাহলে দেখো যদি আমরা এখানে কস আলফা বলি, ভালো করে বুঝো, কস আলফা যদি বলি আমরা এখান থেকে, কস আলফা মানে কত, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত আর এক্স, ভূমি হচ্ছে আর এক্স, আর অতিভুজ হচ্ছে যে আর। তাহলে যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি, আর এক্স ইকুয়াল টু আর কস আলফা, মানে এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটা হচ্ছে কি আর কস আলফা। এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটা হয়ে যাবে আর কস আলফা। ওয়াই অক্ষ বরাবর, তাহলে যদি আমরা লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কি করে পাবে, তাহলে সাইন আলফা করতে হবে। তাহলে সাইন আলফা মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত এখানে আর ওয়াই, অতিভুজ হচ্ছে যে আর, তাহলে আর ওয়াই কত পাবে, আর ওয়াই পেয়ে যাবে আর সাইন আলফা। ভেবে দেখো, তাহলে আর ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে আর সাইন আলফা। ক্লিয়ার, আর ওয়াই হয়ে যাবে আর সাইন আলফা, বুঝে যাচ্ছে। তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা পারপেন্ডিকুলার রেজুলেশনটা পেতে পারি, মানে ভেক্টরের যে দুটো উপাংশের কথা বলছি তারা যখন পরস্পরের সঙ্গে লম্ব হয়। আশা করি পারপেন্ডিকুলার রেজুলেশন বোঝা গেছে। তো এইটার উপর ভিত্তি করে আমরা কোয়েশ্চেন করব। দেখো যেমন ধর তোমাদের বইতে এই কোয়েশ্চেনটা রয়েছে যে একটি 30 ডাইন বল ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত, ওয়াই অক্ষের সঙ্গে। তাহলে আমি যদি এখানে এক্স আর ওয়াই অক্ষ বলি, তাহলে সাপোজ এটা ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ। কি বলছে, একটি 30 ডাইন বল, তাহলে এইটা মনে করো একটা বল 30 ডাইন, তাহলে এই বলটাকে আমি এফ ধরছি, এফ। তাহলে এফ ইকুয়াল টু গিভেন আছে কত, এফ ইকুয়াল হচ্ছে 30 ডাইন, পরে মান বসাবো, ঠিক আছে। এফ ইকুয়াল হচ্ছে 30 ডাইন। এটা বলছে ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে নত আছে, ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে রয়েছে, ভালো করে বোঝো, ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে রয়েছে। তাহলে বলছে যে ওয়াই ও এক্স অক্ষ বরাবর বলটির উপাংশ কত হবে। তো দেখো এই ধরনের কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমি একটা ট্রিক সবসময় তোমাদেরকে মনে রাখতে বলবো। তোমরা যদি এই বিষয়টাকে একটু লক্ষ্য করো, এই ডায়াগ্রামটাকে দেখো, এক্স অক্ষ বরাবর উপাংশ আমরা আলফার সাপেক্ষে লিখেছি, বিটার সাপেক্ষে লিখিনি, কিন্তু ভেবে দেখো আমরা আলফার সাপেক্ষে লিখেছি। তাহলে আর এর যদি এক্স অক্ষ বরাবর উপাংশ আর কস আলফা, ওয়াই অক্ষ বরাবর উপাংশ আর সাইন আলফা, আলফার সাপেক্ষে লিখেছি। কিন্তু দেখো এখান থেকে যদি আমরা যদি বলি যে তাহলে বিটা ইকুয়াল টু কত, বা আলফা ইকুয়াল টু আমরা বলতে পারি 90 মাইনাস বিটা, 90 মাইনাস বিটা। তাহলে আমরা যদি চাই এই আলফার জায়গায় 90 মাইনাস বিটা লিখে আমরা ইন টার্মস অফ বিটা নির্ণয় করতে পারবো। দেখো তাহলে আর এক্স ইকুয়াল টু কত হবে, আর এক্স ইকুয়াল টু হয়ে যাবে দেখো আর কস 90 মাইনাস বিটা। তাহলে কস 90 মাইনাস বিটা মানে কত হয়ে গেল, সাইন বিটা, তার মানে আর সাইন বিটা হয়ে যাবে তখন। সিমিলারলি দেখো আর ওয়াই যখন কত লিখবো, আর ওয়াই লিখে দেবো আর সাইন 90 মাইনাস বিটা, তাহলে সাইন 90 মাইনাস বিটা মানে হয়ে যাবে তখন কস বিটা। তাহলে যদি বিটার সাপেক্ষে লিখি তখন কিন্তু সাইন কসের যে অনুপাতগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো যদি আলফার টার্মসে লিখি এক্স অক্ষ বরাবর কস ছিল, ওয়াই অক্ষ বরাবর সাইন ছিল, কিন্তু বিটার টার্মসে লিখলে এক্স অক্ষ বরাবর সাইন আর ওয়াই অক্ষ বরাবর কস হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই বিষয়টাকে তোমরা মনে কিভাবে রাখবে, কারণ অঙ্ক করার সময় আমরা ডাইরেক্ট ইউজ করবো, তো তাহলে মনে কিভাবে রাখবে। দেখো তোমরা সবসময় এইটা মনে রাখবে যে যে অ্যাঙ্গেলটার সাপেক্ষে আমরা করব সেই অ্যাঙ্গেলটা বরাবর যেটা থাকবে, মানে সেই অ্যাঙ্গেলটা যে উপাংশটার দিকে টাচ থাকবে, অ্যাটাচ থাকবে, সেদিকটা কস হবে। মানে যেমন ধরো এইটা যদি আমি এইভাবে ডায়াগ্রামটা দেখাই বাস বোঝানোর জন্য, যে এই বরাবর হচ্ছে যে আর, আর এই বরাবর হচ্ছে যে এক্স অক্ষ, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে যে আলফা, তাহলে এই দিকটা হবে কস, যে দিকের অ্যাঙ্গেল সেদিকের কস, তাহলে আর কস আলফা এই দিকে হবে। তার সঙ্গে যেটা পারপেন্ডিকুলার এই দিকে, যেদিকে অ্যাঙ্গেলটা নেই সেই দিকে হবে আর সাইন আলফা। দেখো এইভাবে তোমরা সবসময় মনে রাখার চেষ্টা করবে। সিমিলারলি দেখো যদি আমি বিটার সাপেক্ষে বলি, তাহলে এটা হচ্ছে আর, কারণ অঙ্ক করার সময় ডাইরেক্ট লিখতে হবে তোমাকে। তাহলে দেখো এটা আর, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয় তাহলে যেদিকের অ্যাঙ্গেল সেদিকের কস, তখন এদিকের সঙ্গে যেহেতু বিটাটা আছে তাহলে এদিকে লিখবে আর কস বিটা, আর এদিকে লিখবে আর সাইন বিটা।
আর সাইন বিটা। বুঝা গেল? তাহলে এই যদি এই দিকের অ্যাঙ্গেলের সঙ্গে থাকে, যেদিকের অ্যাঙ্গেল সেদিকের কস, দেখো যেদিকের অ্যাঙ্গেল সেদিকের কস, আর অপোজিট দিকটা সাইন, এইভাবে মনে রাখবে। তার প্রুফটা আমি এইভাবে করে দিয়েছি, কিন্তু অঙ্ক করার সময় এটা এইভাবে মনে রাখবো। তাহলে দেখো এই অঙ্কটা যখন আমরা করব, তাহলে এফ এর যদি ওয়াই অক্ষ বরাবর বলি, এই ওয়াই অক্ষ বরাবর উপাংশ বলি, তাহলে এই দিকের অ্যাঙ্গেল এদিকের কস হবে, তাহলে ওয়াই অক্ষ বরাবর কত হবে? এফ কস 60 দেখো, আর এই বরাবর কত হবে? এফ সাইন 60, এফ সাইন 60 হবে। ওকে, তাহলে দেখো এক্স অক্ষ বরাবর যদি আমরা উপাংশ বলি, ওয়াই এবং এক্স অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি আমরা বলি, ওয়াই অক্ষ বরাবর কি হবে? ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এফ কস 60, কস 60, তাহলে এফ এর মানটি হচ্ছে 30, কস 60 এর মান হচ্ছে হাফ, তার মানে 15 ডাইন হয়ে গেল। ওকে, আর এক্স অক্ষ বরাবর যদি আমরা বলি, এক্স অক্ষ বরাবর যদি আমরা বলি, তাহলে সেটা কত হবে? সেটা হচ্ছে যে এফ সাইন 60, এফ এর মান হচ্ছে 30, সাইন 60 এর মান জানো √3/2, তাহলে 2 কেটে গেলে এটা 15 হয়ে গেল, তাহলে এটা হয়ে যাবে 15√3 ডাইন। তার মানে একটা হচ্ছে 15 ডাইন, একটা হচ্ছে যে 15√3। তাহলে দেখো অপশন এ ইজ কারেক্ট, অপশন এ ইজ কারেক্ট, এটা কারেক্ট হবে। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু সিম্পল তোমরা কোয়েশ্চেন করতে পারবে। নেক্সট দেখো কি বলছি, পরস্পরের সঙ্গে লম্বভাবে ক্রিয়াশীল দুটি বলের লব্ধি 80 ডাইন। হ্যাঁ, পরস্পরের সঙ্গে লম্বভাবে ক্রিয়াশীল দুটি বলের লব্ধি, তার মানে এদিকে যদি একটা বল থাকে আর এদিকে যদি একটা বল থাকে, তাহলে পরস্পরের সঙ্গে লম্বভাবে ক্রিয়াশীল, তাদের লব্ধি এইটা, এইটা বলা আছে 80 ডাইন, এটা হচ্ছে 80 ডাইন। এবার দেখো যদি লব্ধিটি একটি বলের সঙ্গে 60 ডিগ্রি করে আনত থাকে, তবে বল দুটির মান, তাহলে যে কোনো একটার সঙ্গে 60 আমরা করি, তাহলে এই কোণটা যদি 60 বলি, ভেবে দেখো, তাহলে 80-র এই দিকের উপাংশটা কত হবে? 80 cos 60, cos 60, আর এই দিকের উপাংশটা হবে 80/80 sin 60। তাহলে একটি বলের মান কত? তাহলে একটি বলের মান, একটি বলের মান ইকুয়াল টু কত হবে? 80 × cos 60, cos 60 এর মান তোমরা জানো হাফ, তাহলে 80 × হাফ, তাহলে কত হয়ে গেল? 40 ডাইন। আর অপর বলের মান, অপর বলের মান কত হবে? 80 × sin 60। ওকে, তার মানে 80 × √3/2, তাহলে কেটে গেল 40, তাহলে 40√3 ডাইন। ওকে, তাহলে দেখো এটাও অপশান এ 40 ডাইন এবং 40√3 ডাইন। বোঝা যাচ্ছে? ভেরি সিম্পল। নেক্সট দেখো পরিচ্ছেদ সংক্রান্ত যে এক দুটো কোয়েশ্চেন আছে সেগুলো আমি সলভ করে দিচ্ছি। একটি বল এফ ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল, বলটির এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? দেখো বলছে ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল, ভালো করে বোঝো, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে একটি বল বলছে ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল এফ, বলটির এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? এক্স অক্ষ বরাবর কোনো উপাংশই থাকবে না, এটা তো 90 ডিগ্রি, তাহলে এফ এর যদি তোমরা এইদিকে উপাংশ লেখো, এফ cos 90 বলতে পারো, তাহলে এফ cos 90 0, তার মানে এই বরাবর কোনো উপাংশ থাকছে না, তাহলে 0। নেক্সট দেখো কি বলছে, কোন ভেক্টরের নিজ অভিমুখে থাকা উপাংশটির মান, কোন ভেক্টরের নিজ অভিমুখে থাকা উপাংশটির মান ভেক্টরটির মানের দ্বিগুণ, ভেক্টরটির মানের সমান, ভেক্টরটির মানের অর্ধেক 0। নিজ অভিমুখে, কোন ভেক্টরের নিজ অভিমুখে থাকা উপাংশ মানে তার দিকেই থাকবে, মানে cos এখানে পারপেন্ডিকুলার ছিল নিজের, মানে cos 0 হবে। তো মনে করো একটা মনে করো বল রয়েছে এই বরাবর এফ, তো এই বরাবরই যদি এর উপাংশ জিজ্ঞেস করে এই বরাবর, তাহলে এটা তো 0 ডিগ্রি, তাহলে এফ cos 0 হয়ে যাবে, মানে ওইটাই হবে, সেম এফই হবে, মানে একই থাকবে, ভেক্টরটির মানের সমান হবে। বোঝা গেল? তাহলে এই যে বিষয়টা আমরা ডিসকাস করলাম, এটাই আসলে কি, যখন এই উপাংশগুলো কি হচ্ছিল, পরস্পরের সঙ্গে লম্ব হচ্ছিল। কিন্তু যদি মনে করো এমন হয়, যদি মনে করো এমন হয় যে এইটা মনে করো একটা ভেক্টর রয়েছে, আর ভেক্টরটাই মনে করো রয়েছে, তো আর ভেক্টরকে যখন আমরা দুটো উপাংশে ভাগ করছি, তো একবার তো আমি বললাম যে এই বরাবর হবে, আর একটা আমি বললাম এই বরাবর হবে, তাহলে একটা এক্স বরাবর হচ্ছে, তাহলে সেটাকে আমি আর এক্স বলছি, আর একটা ওয়াই বরাবর হচ্ছে, সেটাকে আমি আর ওয়াই বলছি, তাহলে পরস্পরের সঙ্গে লম্ব। কিন্তু যদি মনে করো এমন হয় যে এইটা তো ভেক্টরটা ঠিক আছে আর ভেক্টর, কিন্তু যে দুটো উপাংশ একটা মনে করো এই বরাবর হলো আর একটা মনে করো এই বরাবর হলো, তাহলে দেখো এরা পরস্পরের সঙ্গে লম্ব নয়। মানে একটা যদি এইটা যদি আলফা হয়, এইটা যদি বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। এই কেসটা আমরা এবারে পড়ব, আলফা প্লাস বিটা
নট ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে সমস্যাটা কি হবে, আগে যেমন আমরা এখানে লম্ব টেনে সমকোণী ত্রিভুজ করে দিচ্ছিলাম, সেই বিষয়টা এখানে হবে না, আর সমকোণী ত্রিভুজ এখানে তৈরি করা যাবে না। ওকে, তাহলে সেক্ষেত্রে কারণ আয়তক্ষেত্র হবে না, এখানে কি হচ্ছে দেখো আয়তক্ষেত্র হচ্ছে, যদি তুমি একটু ভালো করে লক্ষ্য করে দেখো এখানে দেখো এটা একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে। কিন্তু যখন এই আর ওয়াই এবং আর এক্স যেটা আমি বলছি এরা যদি পরস্পরের সঙ্গে লম্ব না হয়, তখন এটা কী হবে, একটা সামান্তরিক তৈরি হবে। তাহলে সেই সামান্তরিকের যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আমরা উপাংশের মানগুলোকে কি করে বের করব, এইটা একটা বিগ কোয়েশ্চেন। তাহলে কি বলছে, দুটি লম্ব নয় এমন উপাংশে ভেক্টরের বিভাজন। মানে এক্সাম্পলটা আমরা নিই যে এইটা মনে করে একটা ভেক্টর রয়েছে আর ভেক্টর, তো এখন আর এক্স আর ওয়াই বলবো নি, কেন, আর ওয়ান আর টু বলবো, আর ওয়ান এবং আর টু এইভাবে বলি। চলো আর ওয়ান আর টু বলি, এটা মনে করো আর ওয়ান আর এটা হচ্ছে আর টু, ঠিক আছে, আর আর ভেক্টরটা হচ্ছে যে এইটা। তাহলে এইটা দেখো এখানে একটা সামান্তরিক তৈরি হবে, ঠিক আছে, এইভাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আর, তাহলে আর এর দুটো অংশ, একটা হচ্ছে আর ওয়ান আর টু, শুধু মানগুলো লিখেছি, এটা হচ্ছে আর হচ্ছে ভেক্টর, তার দুটো অংশ, একটা হচ্ছে আর ওয়ান একটা আর টু, হ্যাঁ মানগুলো লিখেছি। কিন্তু এইটা যদি আলফা হয় এই কোণটা, আর এই কোণটা যদি বিটা হয়, ওকে, তাহলে এখানে কন্ডিশনটা হচ্ছে আলফা প্লাস বিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা এখানের কন্ডিশন। এখন বিষয় হচ্ছে যে আমাকে তাহলে নির্ণয় করতে কী হবে, আগে ভালো করে বোঝো, আর ওয়ান আর টু নির্ণয় করতে হবে। তাহলে আর ওয়ান আর টু আসলে কি, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে যে আর ওয়ান, ওকে, আর এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে যে আর টু, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে যে আর টু। কিন্তু যদি আমার আর টু এই বাহুটার দৈর্ঘ্য হয় তাহলে এই বাহুটার দৈর্ঘ্য আর টুই হবে। ওকে, এখন এই যে ত্রিভুজটা রয়েছে দেখো, এই ত্রিভুজটা থেকে আমাকে নির্ণয় করতে হবে আর ওয়ান এবং আর টুর ভ্যালু ইন টার্মস অফ আর। কী করে করা যেতে পারে, এখানে কোনো সমকোণী ত্রিভুজ নেই যে তুমি লম্বায় অতিভুজ এসব করে দেবে। তাহলে এখানে আমরা কি করব, ত্রিগোণমিতির দুটো বিশেষ সূত্র ব্যবহার করব, একটাকে বলা হয় ত্রিভুজের সাইন সূত্র আর একটাকে বলা হয় ত্রিভুজের কোসাইন সূত্র। তো সেইগুলো আমরা একটু ম্যাথামেটিক্যাল বিষয়টা তোমাদেরকে একটু আমি প্রথমে বলে দিই। তাহলে দেখো এই সাইন কোসাইন সূত্রটা আমরা পরে আবার ইউজ করব, এখানে সাইন সূত্রটা ইউজ হবে, কিন্তু আমি একসঙ্গেই বলে নিচ্ছি যখন বলছি। ওকে, তাহলে তোমরা এইটা একটু নোট করে রাখবে, এটা ম্যাথামেটিক্সে তোমরা পড়বে, ত্রিভুজের সাইন এবং কোসাইন সূত্র, সাইন এবং কোসাইন সূত্র, এটা অঙ্ক করার সময় অনেক সময় কাজে লাগবে আর এখানেও কাজে লাগবে। তাহলে মানে আমাদের কাছে যদি একটা ত্রিভুজ থাকে, সাপোজ এটা মানে একটা ত্রিভুজ রয়েছে, হ্যাঁ যে কোনো ত্রিভুজ, কোনো নির্দিষ্ট ত্রিভুজ নয়, যে ত্রিভুজের এই বাহুটার এই কোণটার মান হচ্ছে ক্যাপিটাল এ, এই কোণটার মান আমি নিলাম ক্যাপিটাল বি, আর এই কোণটার মান নিলাম ক্যাপিটাল সি, এবং এ কোণের যে অপোজিট দিকের বাহু সেটা স্মল এ, বি কোণের যেটা অপোজিট দিকের বাহু সেটা হচ্ছে স্মল বি, সি কোণের যেটা অপোজিট দিকের বাহু সেটা হচ্ছে স্মল সি। এইরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সাইন সূত্র কি বলছে না, বাহু এবং তার অপোজিট দিকের অ্যাঙ্গেলের যে সাইন, মানে এ ডিভাইড বাই সাইন এ, এই দুটোর যে রেশিও এ এবং সাইন এর যে রেশিও, সেইটা ইকুয়াল হবে বি বাই সাইন বি এবং ইকুয়াল টু হয়ে যাবে সি বাই সাইন সি। এই ফর্মুলাটা তোমরা একটু মনে রাখবে, এটা প্রমাণও করা যায়, ঠিক আছে, কিন্তু তোমরা এই ফর্মুলাটা একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে, এই ফর্মুলাটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। এইটা হচ্ছে আসলে ত্রিভুজের সাইন সূত্র, এটা কি, এইটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র। তাহলে তুমি জিজ্ঞেস করতে পারো যে স্যার তাহলে ত্রিভুজের কোসাইন সূত্র কি, দেখো কোসাইন সূত্র হচ্ছে যে মনে করো এই অ্যাঙ্গেলটাকে আমি ইন টার্মস অফ যে বাহুর দৈর্ঘ্যগুলো আছে সেটাতে প্রকাশ করতে চাইছি। মনে করো আমি কস এ ইকুয়াল টু লিখতে চাইছি, দেখো কস এ ইকুয়াল টু লিখতে চাইছি, কস এ ইকুয়াল টু কী হবে, দেখো এর আশেপাশে যে দুটো বাহু রয়েছে মানে সন্নিহিত যে দুটো বাহু রয়েছে তাদের স্কোয়ার করবে প্রথমে, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে গেল, তাহলে বাকি যেটা পড়ে আছে সেটা মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে, ডিভাইডেড বাই এই দুটো বাহুর গুণফল ইন্টু টু, টু বিসি, এইটা হচ্ছে কোসাইন সূত্র। সিমিলারলি আমরা যদি কস বি লিখি, ভেবে দেখো কস বি যদি লিখি তুমি বুঝতেই পারছো, তাহলে বি এর আশেপাশে এ আর সি আছে, তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার কি হলো, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আপন টু এ সি।
সিমিলারলি আরেকটা বাকি রয়েছে কস সি, এটাও লিখে দিই। তাহলে কস সি ইকুয়াল টু যেটা হবে সেটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আপন 2ab। তো এই তিনটে মিলে একসঙ্গে এই তিনটেকে আমরা বলবো কি না ত্রিভুজের কোসাইন সূত্র। এটাও অনেক সময় পরে কাজে লাগাবো আমরা। এইভাবে আমরা ম্যাথামেটিক্স যেগুলো কাজে লাগবে আমি একটু একটু করে মাঝে মাঝে তোমাদেরকে বলতে থাকবো, না হলে ভুলে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এই যে সাইন সূত্র মানে এই সূত্রটা এ বাই সাইন এ বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি, এইটা আমরা এখানে ইউজ করব। কীভাবে দেখো, এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজটা দেখো, তাহলে এই ত্রিভুজটার এই বাহুটা যদি বিটা হয়, এই কোণটা যদি বিটা হয়, তাহলে এই কোণটা কি হবে বিটা হবে। দেখো এই কোণটা বিটা হলে এই কোণটা বিটা হবে, এই বিষয়ে সন্দেহের কোনো কারণ নেই। আবার এইটা যদি আলফা হয় এইটা যদি বিটা হয় তাহলে এই কোণটা কত হবে বলো, এটা যদি আলফা হয় এটা যদি বিটা হয় তাহলে এটা কত হবে 180 মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে এই কোণটা হয়ে যাবে 180 মাইনাস আলফা প্লাস বিটা, 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। ক্লিয়ার। তাহলে এই ত্রিভুজটাতে যদি এ বাই সাইন এ বি বাই সাইন এ বি এটা ইউজ করি, তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি আর1 এর অপোজিট দিকের অ্যাঙ্গেল এটা, তাহলে আর1 বাই সাইন বিটা দেখো কি হবে আর1 ডিভাইড বাই সাইন বিটা ইকুয়াল টু আর1 ডিভাইড বাই সাইন বিটা ইকুয়াল টু কত আর2 ডিভাইড বাই সাইন আলফা, আর2 ডিভাইড বাই সাইন আলফা ইকুয়াল টু দেখো আর ডিভাইড বাই এটা আর ডিভাইড বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। ক্লিয়ার। আর সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটা, তাহলে এইটা আমরা সেম এজ লিখতে পারি আর1 সাইন বিটা ইকুয়াল টু আর2 সাইন আলফা ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। এবার মনে করি যদি আমরা আর1 নির্ণয় করতে চাই তাহলে এই দুটোকে ইকুয়াল করব, আর যদি আর2 নির্ণয় করতে চাই তাহলে এই দুটোকে ইকুয়াল করব। ক্লিয়ার। তাহলে দেখো এই দুটোকে যদি আমি ইকুয়াল করি, আমি এই দিকে করছি, ওকে। তাহলে দেখো এই দুটোকে যদি আমি ইকুয়াল করি এইটাকে এবং এইটাকে, তাহলে কি হবে আর1 বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে আর1 হবে, সাইন বিটাকে এদিকে নিয়ে যাও, তাহলে আর1 ইকুয়াল টু হয়ে যাবে দেখো আর সাইন বিটা আপন সাইন আলফা প্লাস বিটা। তাহলে এইটা হয়ে গেল আমাদের আর1। আর আর2 কি করে পাবো, এই দুটোকে ইকুয়াল করবো দেখো, তাহলে আর2 আপন সাইন আলফা ইকুয়াল টু আর আপন সাইন আলফা প্লাস বিটা। তাহলে সাইন আলফাটাকে এদিকে নিয়ে যাও, তাহলে আর2 সমান হয়ে যাবে দেখো আর সাইন আলফা আপন সাইন আলফা প্লাস বিটা। তাহলে এটা হয়ে গেল আর2। আশা করি ক্লিয়ার। তাহলে দেখো আমরা আর1ও পেয়ে গেলাম, আবার আমরা আর2 পেয়ে গেলাম। এখন দেখো যদি যদি দুটো পরস্পরের সঙ্গে লম্ব হয় আর1 আর2, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। এখানে দেখো সাইন 90 হয়ে যাবে, তাহলে 1 হয়ে যাবে, তখন আর1টা কি আর1টা কি আর এক্স হয়ে যাবে, তখন দেখো আর এক্স সাইন বিটা যেটা আগেই আমরা পেয়েছিলাম আর এক্স ইকুয়াল টু আর সাইন বিটা। সিমিলারলি দেখো এখানে আলফা প্লাস বিটা 90 নিচটা 1 হয়ে যাবে, তাহলে আর2টা তখন আর ওয়াই হয়ে যাবে, আর ওয়াই ইকুয়াল টু আর সাইন আলফা। বুঝে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের জেনারেল কেস, ওইটা হচ্ছে স্পেশাল কেস। এইখানে আলফা প্লাস বিটা 90 বসালে ওইটা পেয়ে যাবে। কিন্তু এইটা করার জন্য আমাদেরকে একটু এই ত্রিভুজের এই যে ফর্মুলাটা, এই যে সূত্রটা সাইন সূত্রটা, সেটা একটু মনে রাখতে হচ্ছে। ক্লিয়ার। তাহলে আমাদের যে উপাংশে বিভাজন ছিল ভেক্টরের সেটা এটাই, লম্ব উপাংশে বিভাজনটা বেশি ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন সাধারণত ওটা থেকে, এবং ওটা প্রচুর ইউজ আছে। আমরা যখন নিউটনস ল পড়বো তখন কিন্তু সবসময় ইউজ হবে, বলকে আমাকে সবসময় উপাংশে বিভাজন করতে হবে, এবং বেসিক্যালি আমরা দেখবো যেটা লম্ব উপাংশে বিভাজন। নেক্সট ক্লাসে আমরা দেখবো যে এই বিভাজন প্রক্রিয়ায় কীভাবে সংযোজন করা হয় যখন দুইয়ের বেশি ভেক্টর হয়। আমরা কি দেখেছি যে দুটো ভেক্টরকে যোগ করার জন্য সমান্তরিক সূত্র আমরা করতে পারি। দুইয়ের বেশি ভেক্টর যদি হয় ত্রিভুজ সূত্র করি, কিন্তু বহুভুজ সূত্র করি, কিন্তু বহুভুজ সূত্র আমরা এই বিভাজন প্রক্রিয়াতেও সংযোজন করতে পারি। হ্যাঁ, প্রথমে আমরা ভেক্টরগুলোকে আগে উপাংশে বিভাজন করে নেবো, তারপর সংযোজন করব, এবং ত্রিমাত্রিক দেশে যে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ সেটাও আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, আজকে এইটুকুই থাক, শুধুমাত্র উপাংশে বিভাজনটা পড়ালাম এবং তার সঙ্গে যে করেসপন্ডিং কয়েকটা নিউমারিক্যালস ছিল সেগুলো করালাম। তোমাদের আশা করি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে,
তোমরা কমেন্ট অবশ্যই জানাবে যদি তোমাদের ভালো লাগছে ক্লাসগুলো, তাহলে অবশ্যই আমি আরও বেশি বেশি করে ভিডিও দেবো। আদারওয়াইজ তোমরা আমার অ্যাপসটা ডাউনলোড করতে পারবে। তোমরা যদি ডেসক্রিপশনে চলে যাও, লিঙ্ক দেওয়া আছে সেখানে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এবং তার সাথে সাথে কিন্তু আমাদের যে অ্যাপসটা, সেই অ্যাপসের লিঙ্কও দেওয়া আছে, যেখানে কিন্তু সেমিস্টার ওয়ানের জন্য তোমরা কোর্সও পারচেজ করতে পারবে, রেকর্ডেড কোর্স। যদি না করতে চাও কোনো সমস্যা নেই, ইউটিউবে ফলো করো, ইউটিউবেও আমি সব পড়াবো। ওকে, থ্যাংক ইউ।